আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসএসসি ইংলিশ সেকেন্ড পার্টের 4 নম্বর প্রশ্নে এবং এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্টের 5 নম্বর প্রশ্নে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম মানে হচ্ছে রূপ, অফ হচ্ছে এর, ভার্বস মানে হচ্ছে ক্রিয়া। তার মানে রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ। রাইট ফর্ম অফ ভার্বস মূলত বিভিন্ন গ্রামাটিক্যাল রুলেরই একটি সমন্বিত রূপ। ইংলিশ গ্রামারের পরিধি যদি মোট 100% হয়, তাহলে তার 60% অংশই হলো রাইট ফর্ম অফ ভার্বস। এসএসসিতে ঠিক যেভাবে প্রশ্নটি করা হবে, আমি প্রশ্নটি একটু পড়ে নেই। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট, নিচের পাঠ্যটি সম্পূর্ণ করো উইথ রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বগুলোর সঠিক ফর্ম দিয়ে গিভেন ইন দ্য বক্স, বক্সে প্রদত্ত ভার্বগুলো যে রয়েছে এগুলোর সঠিক ফর্ম দিয়ে নিচের পাঠ্যটি সম্পূর্ণ করো। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো ওয়ান ভার্ব, একটি ভার্ব, মোর দেন ওয়ান্স, একটি ভার্ব একের অধিকবার তুমি ব্যবহার করতে পারো। দেখো 10টি শূন্যস্থানে মোট 5 নম্বর ছিল। এটি হচ্ছে এসএসসি সিলেট বোর্ড 2019 সালের একটি প্রশ্ন। আর এই প্রশ্নটিতে দেখো বক্সে 10টি ভার্ব দেয়া রয়েছে। তোমার উচিত হবে এই ভার্বগুলোর সঠিক ফর্ম নির্ধারণ করে সেগুলো ঠিক এইভাবে পরীক্ষার খাতায় লিখে দেওয়া। অবশ্যই প্রশ্নটি তুলবে না, তোমরা পরীক্ষার খাতায় লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর 4, মানে যেহেতু এটা 4 নম্বর প্রশ্নে আসবে তাই তোমরা উপরে খাতার উপরে লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর 4। এরপরে দেখো শুধুমাত্র উত্তরটা এভাবে লিখে যাবে। উত্তরটা কেন কিভাবে হলো সেটা আমি পরে দেখাচ্ছি, শুধু আমি এক্ষেত্রে দেখাচ্ছি লেখার নিয়ম কি। তোমরা এ বি সি ডি অথবা এখানে প্রশ্নে যে নাম্বার থাকবে, যদি 1 2 3 থাকে তাহলে তোমরা 1 2 3 এভাবে লিখবে, আর যদি এবিসিডি এভাবে থাকে তাহলে এবিসিডি এভাবে লিখে তারপরে তার সামনে শুধুমাত্র উত্তরটা লিখে যাবে। নিচে আন্ডারলাইন করলেও করতে পারো, আর যদি না করো তাহলেও সমস্যা নেই। তো ইজ ফেসিং, হ্যাজ ক্রিয়েটেড, এভাবে একদম এ থেকে জে পর্যন্ত শুধু উত্তর লিখে যাবে। এসএসসির চাইতে এইচএসসি তে প্রশ্ন করার ধরনটি একটু আলাদা। এসএসসি তে বক্স আকারে দেয়া থাকতো, কিন্তু এবারে তোমার বক্স নয় ব্রাকেট আকারে দেয়া থাকবে, অর্থাৎ এইচএসসি তে ব্রাকেট আকারে ভার্বগুলো দেয়া থাকবে। তোমার সঠিক ফর্মটি পরিবর্তন করতে হবে। তবে এসএসসির তুলনায় এইচএসসির সুবিধা হলো এই যে এসএসসি তে কিন্তু কোন শব্দটি কোন শূন্যস্থানে বসবে এটাও ভাবতে হতো। এই ক্ষেত্রে এইচএসসির ক্ষেত্রে আর তোমাকে সেটা ভাবতে হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটে ভার্বটি দেয়াই আছে, শুধুমাত্র সেটার পরিবর্তনটা তোমাকে রুলস জেনে করতে হবে, জাস্ট এতটুকুই। আর উত্তর লেখার ক্ষেত্রে এসএসসির মতোই আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5, যেহেতু এইচএসসির প্রশ্নে এটি 5 নম্বর প্রশ্নে আসে, তো সেই কারণে এই আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5 এবং যথারীতি এসএসসির মতোই এভাবে একটু আগে যেভাবে দেখালাম ঠিক সেভাবে উত্তর লিখে যাবে। এসএসসি এবং এইচএসসির শিক্ষার্থীদেরকে আমি একটি কথাই শুধু বলবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদের গ্রামাটিক্যাল বিষয়গুলোর উপর ধারাবাহিকভাবে সিরিজ ভিডিও তৈরি করব। রাইট ফর্ম অফ ভার্বস এর উপর এসএসসির আলাদা প্রশ্ন নিয়ে ভিডিও হবে, এইচএসসির আলাদা প্রশ্ন নিয়ে ভিডিও হবে। তো সে পর্যন্ত দেখতে থাকো। সো আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করব। দেখো আমি আগেই প্রশ্নটি পড়েছি যেহেতু, তো আর পড়লাম না। দেখো বক্সে যে সমস্ত তথ্য দেওয়া আছে আমরা সেগুলোর একটু অর্থ জেনে নিই। অর্থ আমি লিখে দিয়েছি। এনগেজ শব্দের অর্থ নিয়োগ করা, ডু মানে করা, ফেস মোকাবেলা করা, বি হচ্ছে বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন বিং ইত্যাদি। আর বি নিজেও বি ভার্ব, যাই হোক। হেল্প সহায়তা করা, সলভ সমাধান করা, মেক প্রস্তুত করা, ট্রাই চেষ্টা করা, ক্রিয়েট সৃষ্টি করা, হার্ম হচ্ছে ক্ষতি করা, এগুলো সবই ভার্ব। তো এই ভার্বগুলোর পরিবর্তন করতে হবে রুল মেনে। প্রথম সেন্টেন্সটি দিয়ে শুরু করা যাক। অ্যাট প্রেজেন্ট বর্তমানে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম হচ্ছে বেকার সমস্যা। তাহলে বাংলাদেশ বর্তমানে বেকার সমস্যা অবশ্যই এর মধ্যে মোকাবেলা করছে বা ফেস। তো এই শব্দটির কি পরিবর্তন হবে বা এই ভার্বটির কি পরিবর্তন হবে? দেখো এই ভার্বটির পরিবর্তন হবে কারণ হচ্ছে আমি অ্যাট প্রেজেন্ট শব্দটি দেখতে পাচ্ছি। তো কোনো সেন্টেন্সে যদি এরকম অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দিস মোমেন্ট অথবা অ্যাট দ্য মোমেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, র্যাপিডলি এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এক্ষেত্রে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপটি ব্যবহার করতে হবে ফেস ভার্বটির। তাহলে কি হবে? অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপটি হচ্ছে ইজ ফেসিং। ইজ কেন হলো? কারণ বাংলাদেশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ইজ। অর্থাৎ আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 3টি ভার্ব রয়েছে,
অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে am একটা, is একটা, আর একটা হচ্ছে আর। তো এগুলো কোথায় বসে তোমরা চাইলে একটু খাতায় লিখে নিতে পারো যে আই এর পরে সবসময় am, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হচ্ছে is, এবং তারপরে সকল প্লুরালের পরে আর বসে। আই এর পরে am, তারপরে কি বললাম, আই এর পরে am, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পরে হচ্ছে is, এবং সকল প্লুরালের পরে অবশ্যই আর বসে। আমি একটু রুলের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। এই যে দেখো, কোন সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস অথবা অ্যাট দা মোমেন্ট অথবা অ্যাট দিস মোমেন্ট অথবা অ্যাট দা মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এই যে অ্যাট প্রেজেন্ট, হ্যাঁ, এই অ্যাট প্রেজেন্ট শব্দটা ছিল। আচ্ছা, তারপরে ডে বাই ডে, ইনক্রিজিংলি, র্যাপিডলি প্রভৃতি যদি থাকে তবে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে দেখো একটি উদাহরণ দেখাই। দা নাম্বার মানে হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে সবসময়ের জন্য সিঙ্গুলার, দা নাম্বার শব্দটা সিঙ্গুলার। অফ ইউজার্স মানে ব্যবহারকারীদের সংখ্যা, দেখো ইউজার থেকে ইউজার্স অর্থাৎ এস যুক্ত আছে, প্লুরাল, কিন্তু প্লুরাল হলেও এটা প্রিপজিশন এর পরে রয়েছে। আমি এই তথ্যটি তোমাকে দিতে চাই যে প্রিপজিশনের পরের অংশে কখনোই সাবজেক্ট বসে না, বা প্রিপজিশনের পরের অংশ সাবজেক্ট নয়। সাবজেক্ট হলো সবসময়ের জন্যই প্রিপজিশনের আগের অংশ। তাহলে প্রিপজিশন অফ এর আগের অংশ হচ্ছে দা নাম্বার, এ কারণে এক্ষেত্রে ইজ ব্যবহৃত হয়েছে। দেখো, ইজ ইনক্রিজিং ডে বাই ডে মানে দিন দিন মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা বেড়েই চলছে। তো সেই ক্ষেত্রে ইজ কেন ব্যবহার করলাম, ওই যে দি নাম্বার হচ্ছে সিঙ্গুলার, সে কারণে। তারপরে প্লুরাল থাকলেও সেটা প্রিপজিশন অফ এর পরে রয়েছে। আচ্ছা, তারপরে দেখো লুথর, লুথর হচ্ছে একজন ব্যক্তির নাম, যে হচ্ছে একজন ব্যক্তি এবং সে থার্ড পারসন, সুতরাং অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ইজ ওয়ার্কিং, যে কাজ করছে, ইন আ ফ্যাক্টরি নাও, অর্থাৎ নাও শব্দটি থাকায় এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমাকে এই রুল সম্পর্কে একটু ধারণা রাখতে হবে বা জানতে হবে। যদি তুমি কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বস এর রুল পড়ো, নিয়মিত চর্চা করো, তাহলে কিন্তু খুব কঠিন কিছু নয়। দ্বিতীয় সেন্টেন্সটি একটু পড়ে নেই। দিস প্রবলেম, এই সমস্যা, অলরেডি ইতোমধ্যে ড্যাশ অ্যান একটি, অ্যালার্মিং শব্দের অর্থ হচ্ছে ভীতিকর, ডিমেনশন শব্দের অর্থ মাত্রা বা অবস্থা। তো এই সমস্যা ইতোমধ্যে একটি ভীতিকর মাত্রা বা একটি ভীতিকর অবস্থা। কি একটি ভীতিকর অবস্থা? এক্ষেত্রে আমি যদি বক্সের মধ্য থেকে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে অর্থাৎ ক্রিয়েটের সঠিক ফর্মটি বসাই, তাহলে অর্থের দিক থেকে সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে এক্ষেত্রে দেখো আমি কি পরিবর্তন করব এই ক্রিয়েট ভার্বটির। দেখো এই সেন্টেন্সটিতে অলরেডি শব্দটি দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বস এর একটি নিয়ম হলো যে কোনো সেন্টেন্সে যদি অলরেডি, জাস্ট, জাস্ট নাও, এভার, লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি এই সমস্ত ওয়ার্ড থাকে, তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, ক্রিয়েটের পরিবর্তে হবে অবশ্যই হ্যাজ ক্রিয়েটেড। কেন হ্যাজ ক্রিয়েটেড? হ্যাভ ক্রিয়েটেডও তো হতে পারতো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো দুটি, একটি হলো হ্যাজ আর একটি হচ্ছে হ্যাভ। তো সিঙ্গুলারের পরে হ্যাজ, প্লুরালের পরে হ্যাভ। তবে ব্যতিক্রম ভাবে আই এর পরে আবার হ্যাভ বসে, সেটা তোমাকে একটু মনে রাখতে হবে। তো একটি কথা, সেটা হলো যে সকল সিঙ্গুলারের পরে হ্যাজ, কারণ হ্যাজ নিজেই সিঙ্গুলার। তো সিঙ্গুলারের সাবজেক্টের পরে যেহেতু সিঙ্গুলার ভার্ব বসে, তাই সকল সিঙ্গুলারের পরে হ্যাজ, আর সকল প্লুরালের পরে হ্যাভ, কারণ হ্যাভ নিজে প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল, তাই হ্যাভ হচ্ছে প্লুরাল, যেটা প্লুরাল সাবজেক্টের পরে বসবে, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, যেটা সিঙ্গুলার সাবজেক্টের পরে বসবে। তবে ব্যতিক্রম ভাবে মনে রাখতে হবে যে আই এর পরে কিন্তু আবার হ্যাভ বসে, এটা একটু ব্যতিক্রম। তো দিস প্রবলেম শব্দটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন, সেকেন্ড পারসন ওগুলো চিন্তা করতে হবে না, একই কথা। সেটা হলো সকল সিঙ্গুলারের পরে হ্যাজ, কারণ হ্যাজ সিঙ্গুলার। তো আর সকল প্লুরালের পরে হ্যাভ, শুধু আই এর পরে ব্যতিক্রম ভাবে হ্যাভ। তো যাই হোক, তো দিস প্রবলেম হচ্ছে সিঙ্গুলার, তাই এর পরে হ্যাজ ক্রিয়েটেড ব্যবহৃত হয়েছে। আমরা একটু রুল এর কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। দেখো রাইট ফর্ম অফ ভার্বস এর
একটি খুবই গুরুত্বপূর্ণ রুল হলো যে কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে ইত্যাদি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে বুঝতেই পারতেছো যে এক্ষেত্রে অলরেডি শব্দটি থাকায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। পপুলেশন অফ ঢাকা সিটি, ঢাকা শহরের জনসংখ্যা হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে, রিসেন্টলি, সম্প্রতি। দেখো এক্ষেত্রে হ্যাজ কেন হলো? ওই যে বললাম পপুলেশন শব্দটি রয়েছে এবং এটি সিঙ্গুলার, তারপরে সিঙ্গুলার ভার্ব হ্যাজ ইনক্রিজড। তাহলে এখন হয়তো তোমার প্রশ্ন আসতে পারে যে পপুলেশন শব্দটা যে সিঙ্গুলার এটা আমি বুঝতে পারতেছি না বা এটা আমি বুঝতে পারবো না, জনসংখ্যা এটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা আমি ধরতে পারছি না। হ্যাঁ, এক্ষেত্রে একটি কৌশল হলো, দেখো এই পপুলেশন শব্দটির শেষে TION রয়েছে। কোনো ওয়ার্ডের অর্থ যদি তুমি নাও বুঝো তারপরেও কোনো ওয়ার্ডের গঠন দেখে তুমি বুঝতে পারবে যে সেটি সিঙ্গুলার নাকি প্লুরাল। সেটা কি কি? কোনো ওয়ার্ডের শেষে যদি TION, SION, MENT, NESS, HOOD, তারপরে LOGY, লজি, MENT তো বললামই, তারপর ISN এই শব্দগুলো থাকে তাহলে সেই ওয়ার্ডটি অবশ্যই সিঙ্গুলার। তাহলে তোমাকে সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট চিনতে হলে মনে রাখতে হবে যে এই সমস্ত সাফিক্স বা অনুসর্গগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটি অবশ্যই সিঙ্গুলার। আর সিঙ্গুলারের পরে সিঙ্গুলার ভার্ব, যেহেতু এটি পপুলেশন সিঙ্গুলার তাই তারপরে সিঙ্গুলার ভার্ব হ্যাজ। আর আমরা জানি যে পারফেক্ট মানেই ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট যেহেতু, তো ভার্ব ইনক্রিজের সাথে ইনক্রিজড হয়েছে। ঠিক তেমনি এটা দেখো, মেনি ফ্যামিলিজ, অনেক পরিবার, হ্যাভ শিফটেড, হ্যাঁ পরিবর্তিত হয়ে চলে গেছে বা স্থান ত্যাগ করেছে, টু সেফ প্লেস, নিরাপদ স্থানে চলে গেছে, ইমিডিয়েটলি, ইতোমধ্যে বা তাৎক্ষণিকভাবে। ওকে, তো যাই হোক এক্ষেত্রে দেখো মেনি ফ্যামিলিজ, হ্যাঁ মেনি ফ্যামিলিজ যেহেতু প্লুরাল তারপরে প্লুরাল ভার্ব হ্যাভ। আর শিফট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শিফটেড, কারণ পারফেক্ট মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দা গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট শব্দটার সাথে একটু আগেই বললাম যে MENT রয়েছে, অতএব এটা সিঙ্গুলার। তারপরে দেখো হ্যাজ, দা গভর্নমেন্ট হ্যাজ টেকেন আপ এ স্কিম টু প্রোটেক্ট ঢাকা জাস্ট নাও, অর্থাৎ এক্ষেত্রে জাস্ট নাও থাকায় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইমিডিয়েটলি থাকায় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিসেন্টলি থাকায় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তারপরে দেখো আমি তারপরের সেন্টেন্সটি পড়ি। দা গভর্নমেন্ট, সরকার, তারপরে দেখো শূন্যস্থান রয়েছে, টু কোপ উইথ, টু কোপ মানে হচ্ছে পেরে উঠতে, কোপ উইথ শব্দের অর্থ হচ্ছে পেরে ওঠা, কিন্তু টু কোপ উইথ মানে হচ্ছে পেরে উঠতে, অর্থাৎ তে বিভক্তির জন্য টু ব্যবহৃত হয়। যা আচ্ছা, ডু মানে করা, টু ডু মানে করতে, অর্থাৎ তে বিভক্তির জন্য টু ব্যবহৃত হয়। যাই হোক, টু কোপ উইথ পেরে উঠতে, দিস প্রবলেম এই সমস্যা, অর্থাৎ সরকার এই সমস্যা পেরে উঠতে কি করছে, এক্ষেত্রে পেরে উঠতে ইজ ট্রাইং, চেষ্টা করছে। এক্ষেত্রে দেখো এটা একটা কন্টিনিউয়াস সেন্স দেয়, হ্যাঁ কারণ সরকার এই সমস্যা পেরে উঠতে চেষ্টা করতেছে বা পেরে উঠতে চেষ্টা করছে। এটায় আসলে এই সেন্টেন্সে কিন্তু এরকম কোনো ইন্ডিকেটর নেই বা কোনো নির্দেশক নেই, যেমন অলরেডি ছিল এর আগে, তারপরে অ্যাট প্রেজেন্ট ছিল এর আগে, কিন্তু এই সেন্টেন্সের সেন্সটা বলতেছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ সরকার এই মুহূর্তে সরকার এই যে সমস্যাটা এই সমস্যাটা পেরে উঠতে চেষ্টা করতেছে বা করছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো সেই টেন্স যে টেন্স কোনো চলমান কাজ বোঝায়। তাহলে এই সেন্সটা বলতেছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই সি নম্বর শূন্যস্থানে কি হবে, ইজ ট্রাইং, সরি ইজ ট্রাইং কি হবে, ইজ ট্রাইং চেষ্টা করছে। তাহলে ইজ ট্রাইং হলো এই ট্রাই শব্দটার পরিবর্তন করে ইজ ট্রাই। আর আমি ইজ কেন দিলাম, ইজ দিলাম এই কারণে যে দা গভর্নমেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এই শব্দটি শেষে MENT থাকায় বুঝতে পারতেছি এটা সিঙ্গুলার নাম্বার। তো আমি এর আগেও বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটি, এম, ইজ, আর। তো এম, ইজ, আর এর মধ্যে তোমাকে যেহেতু দা গভর্নমেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এরপরে ইজ ব্যবহৃত হবে।
আর যদি প্লুরাল হতো তাহলে আর ব্যবহার করতাম, আর যদি আই থাকতো তাহলে কিন্তু এম ব্যবহার করতাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে আসি। বাট কিন্তু দিস প্রবলেম, এই সমস্যা, ক্যান নট বি, সমাধান করা যাবে না, ক্যান নট বি, তারপর দেখো শূন্যস্থান রয়েছে, উইদাউট, উইদাউট শব্দের অর্থ ব্যতীত, এটি একটি প্রিপোজিশন। এরকম আরো অনেক প্রিপোজিশন রয়েছে উইদাউট ব্যতীত। তারপরে উইদাউট ছাড়াও অন্যান্য প্রিপোজিশন গুলো হলো অফ, ফর, ফ্রম, বাই, উইথ, ইনসাইড, আউটসাইড, টুয়ার্ডস ইত্যাদি। যাই হোক, উইদাউট ড্যাশ দ্য আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড শব্দের অর্থ হচ্ছে বেকারদের, স্কিলফুল শব্দের অর্থ দক্ষ। তাহলে কি দাঁড়ালো? বাট কিন্তু দিস প্রবলেম, এই সমস্যা, ক্যান নট বি ড্যাশ, সমস্যা যেখানে সমাধান সেক্ষেত্রে সেখানে। তো যেহেতু দিস প্রবলেম আছে তাহলে এক্ষেত্রে সমাধান, সলভ শব্দটি সামঞ্জস্যপূর্ণ। এই যে বক্সের সলভ রয়েছে এটি সামঞ্জস্যপূর্ণ। তো এই সলভ, তবে সলভ হবে না, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ ক্যান নট এর পরে দেখো বি রয়েছে। এখানে নট চিন্তা করতে হবে না যে নট কি, নটের কথা মাথা থেকে বাদ দিয়ে দাও। তুমি ভাবো যে ক্যান এর পরে বি রয়েছে। আমরা জানি যে মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে ভার্বের বেস ফর্মটা বসে, মূল ফর্মটা বসে। কিন্তু এগুলোর পরে যদি বি থাকে, যেমন ক্যান বি, কুড বি, মে বি, হ্যাঁ, শ্যাল বি, শুড বি, উড বি, অর্থাৎ এই যে মোডাল অক্সিলারি ভার্ব গুলো, এগুলোর পরে যদি বি থাকে তাহলে সাধারণত সেটা পেসিভ সেন্স হয়ে যায়। তো পেসিভ ভয়েসের ক্ষেত্রে এগুলোর পরে, অর্থাৎ ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উড বি ইত্যাদির পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু সামঞ্জস্যপূর্ণ ভার্ব হলো সলভ, তাহলে এটার পাস্ট ফর্ম হচ্ছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সলভড। আচ্ছা, আমি একটু রুলের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। তারা, হ্যাঁ দেখো, এই যে পেসিভ ভয়েসের ক্ষেত্রে, এই যে দেখো রুলটি, পেসিভ ভয়েসের ক্ষেত্রে, আচ্ছা এটা পেসিভ ভয়েস নাকি অ্যাক্টিভ ভয়েস এসব তোমাকে চিন্তা করতে হবে না, শুধু এতটুকু জেনে নাও যে শুধুমাত্র ক্যান যদি থাকতো তাহলে কিন্তু ভার্বের বেস ফর্মটা হতো বা মূল ফর্মটা হতো। আবার যদি শুধু কুড থাকতো তাহলে ভার্বের বেস ফর্মটা হতো, শুধু মে থাকলে ভার্বের বেস ফর্মটা হতো, শুধু শ্যাল থাকলে ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম হতো, আর শুড যদি শুধু থাকতো তাহলেও কিন্তু ভার্বের বেস ফর্মটা হতো। কিন্তু দেখো, মনে রাখবে যে এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, কিন্তু এই মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে যদি বি থাকে, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বগুলোর পরে যদি বি থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি, ক্যান বি, ক্যান নট বি, নট থাকুক সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আসল কথা হলো ক্যান বি তো রয়েছে। তাহলে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, মাস্ট বি, অট টু বি, অর্থাৎ এগুলোর পরে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, দা ওয়ার্ক অট টু বি ডান। তারপরে এ ক্লিন প্যাড অফ স্মুথ ক্লথ মাস্ট বি প্লেসড, মাস্ট বি এর পরে দেখো প্লেস না, প্লেসড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরকম। তাহলে কি হলো, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেহেতু যে ক্যান বি রয়েছে, শুধু ক্যান থাকলে কিন্তু সলভ হতো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতো না। তো ক্যানের পরে বি রয়েছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। তারপর দেখো উইদাউট, উইদাউট ড্যাশ দ্য আনএমপ্লয়েড স্কিলফুল, উইদাউট কি, উইদাউট এক্ষেত্রে উইদাউট মেকিং, কারণ হচ্ছে মেকিং কেন হলো, উইদাউট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে ভার্ব ব্যবহৃত হয় সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হয়, কারণ প্রিপোজিশনের পরে নাউন ব্যবহৃত হয়। তো আমরা যখন ভার্ব খুঁজে পাই তখন আসলে সেই ভার্বটাকে নাউন করার একটা সিস্টেম হলো তার সাথে আইএনজি যুক্ত করে দেয়া। তাহলে উইদাউট শব্দটি হচ্ছে প্রিপোজিশন, এরকম আরো অনেক প্রিপোজিশন আছে, আমি সেটা দেখাচ্ছি কি কি প্রিপোজিশন রয়েছে। সেই প্রিপোজিশন গুলোর পরে যখনই তোমরা ভার্ব পাবে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করবে। কেন আইএনজি যুক্ত করবে? কারণ আইএনজি যুক্ত করে ওই শব্দটাকে নাউন করে নেওয়া হয়, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে। তো ভার্বকে নাউন করার একটা সিস্টেম হলো তার সাথে আইএনজি যুক্ত করে দেয়া। অনেক সময় আইএনজি যুক্ত না করে দিয়েও নাউন বানানো যায়, সেটা আমরা পরে দেখব। তো উইদাউট মেকিং অর্থাৎ দ্য আনএমপ্লয়েড, অর্থাৎ এই বেকারদেরকে স্কিলফুল, দক্ষকরণ। তাহলে কি হলো, আমি সেন্টেন্সটি একটু পড়ি। বাট কিন্তু দিস প্রবলেম, এই সমস্যা, ক্যান নট বি সলভ, সমাধান করা যাবে না, করতে পারা যাবে না। ক্যান মানে পারা, ক্যান নট বি মানে পারা যাবে না, সলভ সমাধান করতে পারা যাবে না, উইদাউট
ব্যতীত, মেকিং প্রস্তুতকরণ ব্যতীত দ্য আনএমপ্লয়েড অর্থাৎ বেকার, এই যে বেকাররা রয়েছে এই বেকারদেরকে প্রস্তুতকরণ ব্যতীত স্কিলফুল মানে হলো দক্ষ, অর্থাৎ এই বেকারদেরকে দক্ষকরণ ব্যতীত এই সমস্যা সমাধান করা যাবে না। তাহলে আমি একটু রুলের কাছে যাচ্ছি। এই যে উইদাউট এর পরে কেন মেকিং হলো, দেখো রাইট ফর্ম অফ ভার্বস এর একটি গুরুত্বপূর্ণ রুল হলো যে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে প্রিপজিশন গুলো তোমাকে চিনতে হবে। তার মধ্যে ইন, অ্যাট, অন, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, উইদিন, বিলো, অ্যালং, বিসাইড, বিয়ন্ড, বিফোর, আপ, আফটার, ইনটু, অ্যাক্রস, তারপরে অ্যাবাউট, অ্যাভাব, ওভার, বিহাইন্ড, ডাউন, ইনসাইড, সিন্স, টিল, আওয়ে, অফ, টুয়ার্ডস, দেন, আনটিল, অ্যারাউন্ড। এর পরে নাউন বসে, কারণ এগুলো প্রিপজিশনের পরে নাউন বসে। তো তবে ভার্বের পূর্বে প্রিপজিশন থাকলে আইএনজি যোগ করে নাউনে পরিণত করতে হয়। যেমন একটি উদাহরণ দেখো, টেলিভিশন ইজ আ সোর্স অফ এন্টারটেইনিংও হতে পারে, এন্টারটেইনমেন্টও হতে পারে। দেখো এই এন্টারটেইন শব্দটির নাউন ফর্মটা হয়তো তোমার জানা আছে, এন্টারটেইনমেন্ট। ওই যে এর আগেই বলেছিলাম যে এমইএনটি থাকলে সেটি নাউন। তাহলে দেখো এন্টারটেইনমেন্ট শব্দটি হচ্ছে নাউন, প্রিপজিশন হচ্ছে অফ, এরপরে নাউন বসে, দেখো এন্টারটেইনমেন্ট। কিন্তু এই নাউন ফর্মটা যদি কোনো কারণে তোমার মনে না থাকে অথবা তোমার জানা না থাকে, এক কথায় এন্টারটেইন এই শব্দটির সাথে আইএনজি যুক্ত করে দেবে, তাহলে সেটা নাউন হয়ে যাবে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা নাউন হয়ে যায়। আরেকটি উদাহরণ দেখো, চিলড্রেন আর ফন্ড, অর্থাৎ শিশুরা পছন্দ করে অফ ইউজিং ব্যবহার করতে, অফ ইউজিং ব্যবহারের মোবাইল ফোন ব্যবহার করা পছন্দ করে। এক্ষেত্রে দেখো এই যে ফন্ট অফ রয়েছে, অফের পরে ইউজ শব্দটার সাথে আইএনজি যুক্ত করে নাউন করে নেওয়া হয়েছে, কারণ প্রিপজিশনের পরে নাউন বসে। আর ভার্বকে নাউন করার একটাই সিস্টেম, আইএনজি যুক্ত করা, যদি ওই ভার্বটির নাউন ফর্ম না থাকে অথবা জানা না থাকে অথবা সেই নাউন ফর্মটা না থাকে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। সো সুতরাং এডুকেশন শিক্ষা ড্যাশ এ মাস্ট, শিক্ষা এ হচ্ছে একটি, মাস্ট হচ্ছে একটি অপরিহার্য। তো শিক্ষা হচ্ছে শিক্ষা, সো সুতরাং এডুকেশন, এরপর বি ভার্ব, দেখো এই যে একটা বি ভার্ব রয়েছে এর ব্যবহারটা। বি ভার্ব তো আমরা জানি যে বি ভার্ব মানেই হচ্ছে বি নিজে একটা ভার্ব, আর এরপর এম, ইজ, আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়ার, আর বিডাব্লিউএন বিন, বিইআইএনজি বিং, এরকম হতে পারে। বি ভার্বের এতগুলো বি ভার্ব থাকলে এর যে কোনোটি হতে পারে। কি কি হতে পারে? বি নিজে হতে পারে, বিইআইএনজি হতে পারে, বিডাব্লিউএন হতে পারে, এম, ইজ অথবা আর হতে পারে। এরই আবার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার হতে পারে। এগুলোর যে কোনো একটি হতে পারে। তো এক্ষেত্রে দেখো এডুকেশন, ওই যে এডুকেশন শব্দটির শেষে টিআইওএন রয়েছে, অতএব এই শব্দটি হচ্ছে একটি সিঙ্গুলার নাউন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। সো এডুকেশন ইজ, ইজ আ মাস্ট, অর্থাৎ এক্ষেত্রে আমি যদি ইজ ব্যবহার করি তাহলে আমার হয়ে যায়। তো ইজ আ মাস্ট, কেন ইজ কেন? দেখো আমি একটু রুলের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি ঝটপট। দেখো বি ভার্বের ক্ষেত্রে আই এর পরে কিন্তু এম, হি, শি, ইট এবং অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ, যেমন হি, শি, ইট, ইজ, আর ইউ, উই এবং থার্ড পারসন প্লুরাল সাবজেক্টের পরে আর, যেমন ইউ আর, উই আর ইত্যাদি। আচ্ছা, তার পরবর্তী শূন্যস্থানে চলে যাই। দেখো ইট ড্যাশ এ ম্যান, এটা একজন মানুষকে কি করে? আচ্ছা দেখি কি করে। টু গেট জব, চাকরি পেতে, টু গেট, গেট মানে পাওয়া আর টু গেট মানে পেতে। তো চাকরি পেতে একটা মানুষকে কি করে? সহায়তা করে। অর্থাৎ আমি যদি এক্ষেত্রে হেল্প ভার্বটি, এই যে সহায়তা করা, এই ভার্বটি ব্যবহার করি তাহলে হয়ে যায়। তাহলে ইট হেল্পস, এটা সহায়তা করে। তাহলে হেল্পস কেন হলো? দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সাবজেক্টটি হওয়ার কারণে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়েছে। এক্ষেত্রে এস যুক্ত হয়েছে কেন? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমরা পড়েছো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমি একটু রুলের কাছে নিয়ে যাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল বলতে গেলে।
রাইট ফর্ম অফ ভার্বস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, শুধু রাইট ফর্ম অফ ভার্বস না, এটি বলতে গেলে গ্রামারের পরিধি যতটুকু তার মধ্যে 70% অংশই হচ্ছে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়, কিন্তু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। যেমন দেখো, দ্য আর্থ হচ্ছে পৃথিবী, মুভস মানে পৃথিবী ঘোরে, রাউন্ড দ্য সান সূর্যের চারদিকে। তাহলে এই আর্থ হচ্ছে থার্ড পারসন, একটাই আর্থ, অতএব এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর কারণে দেখো মুভের সাথে এস যুক্ত হয়েছে। ঠিক তেমনি দ্য এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, এই শব্দটার সাথে এমইএনটি রয়েছে, অতএব এটা এনভায়রনমেন্ট পরিবেশ হচ্ছে সিঙ্গুলার, এমইএনটি থাকায় সেটা সিঙ্গুলার। তো দ্য এনভায়রনমেন্ট এই পরিবেশ, রেফার শব্দটির পরিবর্তন হয়ে রেফার্স হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। ঠিক তেমনি এডুকেশন শব্দটির সাথে ট্রেন্স শব্দ হয়ে গেছে, কারণ ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ফার্মার্স যেহেতু প্লুরাল, অতএব এরপরে দেখো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়নি, কারণ হলো ওই যে প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। তাহলে এই সেন্স থেকে বলতে পারি যে ইট যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সহায়তা করে হচ্ছে এক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ অর্থপূর্ণ ভার্ব, এবং তার সাথে এস যুক্ত হয়ে হেল্পস হয়েছে। আচ্ছা, ইট হেল্পস এ ম্যান, এটা একটা মানুষকে সহায়তা করে টু গেট জব, চাকরি পেতে। আচ্ছা, জব ডাজ নট মিন, চাকরি বলতে বুঝায় না। দেখো, এই জব হচ্ছে সাবজেক্ট, তারপর ডাজ নট হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব। তো জব ডাজ নট মিন বলতে বোঝায় না, এই মিন শব্দটা হচ্ছে মেইন ভার্ব। তো দেখো, এই সেন্টেন্সে চাকরি বলতে বোঝায় না, কি বোঝায় না, ড্যাশ অফিসিয়াল ওয়ার্ক মানে হচ্ছে অফিসিয়াল কাজকর্মই অনলি, মানে কেবল অফিসিয়াল কাজকর্মই বোঝায় না, চাকরি বলতে কেবল অফিসিয়াল কাজ ই বোঝায় না। তাহলে এক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করো যে, তাহলে এই সেন্টেন্সটা অফিসিয়াল কাজ করনি বোঝায় না, অর্থাৎ করা। এক্ষেত্রে যদি আমি করা শব্দটি ব্যবহার করি, ডু মানে করা, এক্ষেত্রে ডু শব্দটি আছে, এই যে ডু, চাকরি বলতে অফিসিয়াল কাজ করাই বোঝায় না, মানে অফিসের কাজ করাই বোঝায় না, বা অফিস সংক্রান্ত কাজ করনি বোঝায় না। তাহলে এই ক্ষেত্রে ডু যদি আমি ব্যবহার করি, তো ডু ব্যবহার করতে সরাসরি পারবো না, এই কারণে যেমন আমি জানি যে রাইট ফর্ম অফ ভার্বস এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল হলো যে একটি সিম্পল সেন্টেন্সে, এটা একটা সিম্পল সেন্টেন্স, এই যে জব ডাজ নট মিন অফিসিয়াল ওয়ার্ক অনলি, এই যে সিম্পল সেন্টেন্সটি রয়েছে, একটি সিম্পল সেন্টেন্সে আমি দুইটি ভার্ব ব্যবহার করতে পারবো না। তাই পরবর্তী ভার্বের সাথে হয় আইএনজি করে নেব, অথবা ওই ভার্বটির পরবর্তী ভার্বটির বেস ফর্মের পূর্বে টু বসাবো। তাহলে টু কোথায় বসাবো আর আইএনজি কোথায় বসাবো? টু বসাবো যদি ওই ভার্বটি কোনো উদ্দেশ্য প্রকাশ করে, আর যদি উদ্দেশ্য প্রকাশ না করে তাহলে অবশ্যই ভার্বটির সাথে, পরবর্তী ভার্বটির সাথে আইএনজি। তাহলে মিন যেহেতু আমার একটি ভার্ব রয়ে গেছে, এরপরে আমি ডু ব্যবহার করতে পারবো না, ব্যবহার করতে গেলে আইএনজি ব্যবহার করতে হবে, ডুইং করতে হবে। তার মানে জব ডাজ নট মিন, চাকরি বলতে বোঝায় না, ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি, কেবল অফিসের কাজকর্ম করাই বা অফিসিয়াল অফিস সংক্রান্ত কাজকর্ম করা কি করনি কেবল চাকরি বলতে বোঝায় না। তাহলে এক্ষেত্রে আমি দেখো কি হবে, এক্ষেত্রে ডু এর পরিবর্তন হবে কি, ডু এর পরিবর্তন হবে ডুইং হবে। তো আমি একটু রুলটির কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। দেখো, এই যে রুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল রাইট ফর্ম অফ ভার্বস এর। দেখো, একটি সিম্পল সেন্টেন্সে দুটি মেইন ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অথবা দ্বিতীয় ভার্বটির বেস ফর্মের পূর্বে টু বসে। উল্লেখ্য উদ্দেশ্য অর্থ বোঝাতে টু বসে, যেমন আই স, এই এখানে স একটা ভার্ব, আর দেখো আই স হিম গো, এই স একটি ভার্ব আর গো আরেকটি ভার্ব। তো দুটি ভার্ব একটি সিম্পল সেন্টেন্সে থাকতে পারে না। তো কি করতে হবে, এই পরবর্তী গো এর সাথে আইএনজি করা হয়েছে, আই স হিম গোয়িং, যেহেতু এটা উদ্দেশ্য বোঝায় না। তো আর উই আর গোয়িং, আমরা যাচ্ছি, তারপরে দেখো গোয়িং, উই আর গোয়িং, এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য গোয়িং। তো যাই হোক, আমার মেইন ভার্ব একটি রয়েছে, সেটা হলো গোয়িং। তো গোয়িং হোক বা গো হোক, যেটাই হোক, তো এই মেইন ভার্বটির পরে উই আর গোয়িং টু সি, আমরা দেখতে যাচ্ছি। এই যে কি উদ্দেশ্যে যাচ্ছি, দেখতে যাচ্ছি এই ফুটবল ম্যাচ, একটি ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছি। তাহলে এই ফুটবলের এর একটা উদ্দেশ্য বোঝায় যে আমরা আজ বিকেল, দিস আফটারনুন, আজকের বিকালে আমরা ফুটবল
ম্যাচ দেখতে যাচ্ছি, তার মানে কি এটি হচ্ছে একটি উদ্দেশ্য বোঝায়। তাই কাজেই এক্ষেত্রে গোয়িং এর পরে কিন্তু টু সি, হ্যাঁ টু সি এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ঠিক এ কারণে। তাহলে কি হলো, তো এই ক্ষেত্রে তোমার যে কাজটি করতে হবে সেটি হলো যে এই যে মিন থাকায় বোঝাই যায় এই, আর এমনিতেও এই যে ডাজ নট, ডু, ডাজ, ডিড এর পরে যেটা থাকে এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। তো কাজেই এই ডু, ডাজ, ডিড এর পরে তুমি মিন দেখেই বুঝতে পারতেছো যে এটা ভার্ব। কাজেই আরেকটি এই সেন্টেন্সে আরেকটি ভার্ব বসাতে গেলে আইএনজি যুক্ত লাগবে, কারণ একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব বসাতে গেলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি অথবা ওই ভার্বের বেস ফর্মের পূর্বে টু ব্যবহার করতে হয়। তাহলে ইজ ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি। ওকে, আচ্ছা তারপর দেখো সেলফ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আত্মকর্মসংস্থান। ইজ আ সলিউশন হচ্ছে একটা সমাধান অফ দিস প্রবলেম, এই সমস্যার একটা সমাধান। ইট মিনস কেন হলো, ওই যে ইট রয়েছে তাই তার পরবর্তী ভার্বের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস যুক্ত হয়েছে। ইট মিনস এটা বলতে বোঝায়, কি বোঝায়, এটা বলতে বোঝায় এটা বলতে বোঝায় ড্যাশ অন সেলফ মানে কাউকে, ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থনৈতিক কর্মকাণ্ডে কাউকে অবশ্যই নিয়োজিত করা। এটা বলতে বোঝায় যে অর্থনৈতিক কর্মকাণ্ডে কাউকে নিয়োজিত করা। এই যে অর্থাৎ ওয়ান সেলফ কাউকে নিয়ে, অন সেলফ মানে কাউকে, ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে অর্থনৈতিক কর্মকাণ্ডে কাউকে নিয়োজিতকরণ বা নিয়োজিত করা। ইট মিনস এক্ষেত্রেও দেখো এই যে মিন একটু আগেই বললাম যে ইট মিনস এটা বলতে বোঝায়, তারপরে এনগেজ শব্দটি যদি আমি ব্যবহার করি অবশ্যই তার সাথে আইএনজি করে করব, কারণ হচ্ছে একটু আগেই বললাম যে ইট এরপর দেখো এস যুক্ত আছে মানে এটা ভার্ব, তো পরবর্তী আরেকটি ভার্ব এনগেজ সেটার সাথে আইএনজি যুক্ত করে এনগেজিং অন সেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থনৈতিক কর্মকাণ্ডে কাউকে নিয়োজিতকরণ বোঝায়। আচ্ছা তারপরে দা গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার, ইজ গিভিং দিচ্ছে ফিনান্সিয়াল হেল্প মানে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে, অ্যান্ড এবং ট্রেনিং দিচ্ছে টু এডুকেটেড ইউথস অর্থাৎ বেকার যুবকদের, উইথ আ ভিউ টু, হ্যাঁ উইথ আ ভিউ টু। দেখো টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়, কোনো শূন্যস্থানের পূর্বে যদি টু থাকে তাহলে তো ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এই ক্ষেত্রে একটু কথা আছে, এই যে উইথ আ ভিউ টু এগুলো হচ্ছে ব্যতিক্রম, কিছু টু থাকার পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেটা কিরকম আমি একটু রুলে তোমাকে নিয়ে যাচ্ছি, কারণ সমস্যাটা হলো যে এক্ষেত্রে উইথ আ ভিউ টু রয়েছে, শুধু টু থাকলে ভার্বের বেস ফর্ম ঠিকই ব্যবহার করতাম, কিন্তু উইথ আ ভিউ টু রয়েছে। তো দেখো তার আগে আমি বলে নেই যেটা কি বসবে, দা গভর্নমেন্ট সরকার ইজ গিভিং দিচ্ছে ফিনান্সিয়াল হেল্প অর্থনৈতিক সহায়তা দিচ্ছে, অ্যান্ড ট্রেনিং দিচ্ছে টু দা এডুকেটেড ইউথ অর্থাৎ এই শিক্ষিত যুবকদের, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু শব্দটির অর্থ হচ্ছে উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু, এক্ষেত্রে যদি আমি উইথ এ ভিউ টু মেক উইথ এ ভিউ টু মেকিং দেম সেলফ রিলায়েন্ট তাদের আত্মনির্ভরশীল তৈরি করতে বা প্রস্তুত করতে, উইথ এ ভিউ টু মেক শব্দটির অর্থাৎ ওই যে এর আগেও কিন্তু আমি মেক বা শব্দটি ব্যবহার করেছি, কিন্তু তোমার প্রশ্নে কিন্তু বলা আছে ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো ওয়ান ভার্ব মোর দেন ওয়ান্স, একের অধিকবারও একই ভার্ব ব্যবহার করতে পারো। তো সেই দৃষ্টিকোণ থেকে এক্ষেত্রে মেকিং। আচ্ছা তাহলে কেন হলো উইথ এ ভিউ টুর পরে আমার মেকিং হয়েছে, তো কিছু কিছু শব্দ তোমাকে চিনে রাখতে হবে যে তারপরে আইএনজি হয় টু থাকা সত্ত্বেও, সেই রুলের কাছে তোমাকে একটু নিয়ে যাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল রাইট ফর্ম অফ ভার্বসের। যে দেখো সাধারণত ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ওকে, কিন্তু উইথ অ্যান আই টু, অ্যাডিক্টেড টু, অ্যাডভার্স টু, বি ইউজ টু, অবজেক্ট টু, কনফেস টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি অ্যাকাস্টম টু, বি অপোজ টু। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি আসে সবসময় পরীক্ষাতে গেট ইউজড টু, তারপরে এই যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, আর একটা হচ্ছে যে এডিক্টেড টু, এই শব্দগুলোই সাধারণত বেশি থাকে। তো দেখো এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো দেখো বিষয়টা হচ্ছে ঠিক এরকম, রফিক রফিক টু প্লে, রফিক হচ্ছে টু প্লে ইন দ্য ফিল্ড নট প্লেস, হ্যাঁ রফিক গোস টু প্লে ইন দ্য ফিল্ড নট প্লেস, কারণ এই যে টু রয়েছে তাই ভার্বের বেস ফর্ম। আচ্ছা দেখো আরেকটি উদাহরণ দেখো, আরিফ হ্যাজ ট্রাইড টু জয়েন ইন দ্য মিটিং নট জয়েন্স, এক্ষেত্রে জয়েন্স হবে না কারণ ওই যে টু রয়েছে তাই ভার্বের বেস ফর্ম। কিন্তু এই দেখো আই ওয়েন্ট
টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, রিডিং দেয়ার, সেখানে পড়ার উদ্দেশ্যে। এই যে দেখো উইথ এ ভিউ টু রয়েছে, তাই ভার্বের সাথে আইএনজি। লুক ফরওয়ার্ড টু থাকলে উই আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং, অর্থাৎ এই টু এর পরে আইএনজি কেন হলো, লুক ফরওয়ার্ড টু শব্দটি রয়েছে সে কারণে। তো এই হলো অবস্থা। তো তোমরা বুঝতে পেরেছো যে আসলে রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য কি করতে হবে। অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য কিছু গুরুত্বপূর্ণ রুল তোমাকে পড়ে নিতে হবে, আর এই রুলগুলো যদি তুমি পড়ো, একটু চর্চা করো, তাহলে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বস এ 5 এর মধ্যে 5ই নিশ্চিত করতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি পুরো টেক্সটটির অনুবাদ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো ভিডিওটি পজ করে। তো এই হচ্ছে অনুবাদ। আচ্ছা, আমি যেভাবে পড়ালাম, যদি ঠিক এইভাবে পড়তে চাও, জানতে চাও, ইংরেজি গ্রামার নিয়ে গবেষণা করতে চাও, তাহলে আমি বলবো যে ঠিক এইভাবে অনুবাদ সহকারে, গ্রামাটিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে একটি বই রয়েছে, সেই বইটি তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। বইটির নাম হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। দেখো আমি এই বইটি থেকে তোমাকে একটু দেখাই। এই যে দেখো, ঠিক এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো ঠিক এইভাবে অনুবাদ করে, তারপরে বিভিন্ন গ্রামাটিক্যাল, একদম মানে প্র্যাকটিক্যাল ব্যবহার যেটা গ্রামারের, ঠিক সেভাবে দেখানো হয়েছে। দেখো শুধু রাইট ফর্ম অফ ভার্বস না, তোমাদের এসএসসি এবং এইচএসসির সিলেবাসে যে সমস্ত গ্রামাটিক্যাল আইটেমস রয়েছে, সমস্ত আইটেমস গুলো বঙ্গানুবাদ সহকারে, গ্রামারের ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে, নির্ভুলভাবে, অত্যন্ত গুরুত্ব সহকারে, অত্যন্ত সহজভাবে এভাবে উপস্থাপন করা হয়েছে। দেখো অনেক তথ্য রয়েছে, বলতে গেলে একটি গবেষণাধর্মী বই। হ্যাঁ, তোমরা যদি এই বইটি সংগ্রহ করো, আশা করি তোমাদের জীবন পাল্টে যাবে। যদি দেখো, এই যে আমি দেখাচ্ছি, একদম এই যেভাবে আমি পড়ালাম, এর চাইতেও গবেষণাধর্মী, এর চাইতেও তথ্য নির্ভর এবং অত্যন্ত নির্ভুল, বছরের পর বছর বসে এই বইটি তৈরি করা হয়েছে। বইটি সম্পর্কে আমি সামনেই বিস্তারিত বলছি, বইটির কভার দেখাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, বইটির নাম হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার, লেখক এস এম মোস্তাক আহমেদ ও অন্যান্য, এবং প্রকাশনা হচ্ছে কলেজিয়েট পাবলিকেশনস। তো তোমরা যদি বইটির কিছু অংশ পড়ে দেখতে চাও বা বইটি অর্ডার করতে চাও, তাহলে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের ফেসবুক পেজ রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ নামে, এই পেজে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে মেসেজ দিতে হবে তোমার নাম ঠিকানা লিখে, তাহলে আমরা তোমার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। আর বইটির কিছু কিছু অংশ পড়ে দেখতে চাইলেও আমাদেরকে মেসেজ দিতে হবে, এবং সেখান থেকে তোমরা বইটির কিছু অংশ পড়ে দেখতে পারবে। আর বইটির দাম হচ্ছে 340 টাকা। তো আমাদের কেয়ার লাইন রয়েছে 01688376128, এই নম্বরে যে কোনো তথ্যের জন্য তোমরা চাইলে ফোন করতে পারো। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আর এখন থেকে আমি নিয়মিত তোমাদের জন্য ভিডিও আপলোড করতে থাকবো। তো কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এরপরে যখন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।